দর্শক, বিডি আর্কাইভের নিয়মিত আয়োজন সমসাময়িকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ওমর ফারুক, এবং আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুইট ভাই, এস এম সুইট ভাই। ভাই, আপনি কেমন আছেন? জি আছি। অনেক ভালো আছি। বিজয়, শুভেচ্ছা। জি, ধন্যবাদ। ভাই, আপনার থেকে আমি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, আন্দোলনের শুরু থেকে আপনাদের মূল আন্দোলনটা আসলে কবে শুরু হয়েছিল? ঢাকার সাথে সাথে ঢাকায় যেটা শুরু হয়েছিল পহেলা জুলাই, তো আপনারা কি পহেলা জুলাই থেকে শুরু করছিলেন নাকি মানে পরবর্তীতে? আমরা পহেলা জুলাই শুরু করতে পারিনি। আমরা 2 দিন সময় নিয়েছিলাম। আমরা বিভিন্ন জিনিস অবজার্ভ করছিলাম যে আসলে কেমন কি হচ্ছে না হচ্ছে। দেন আমরা তার পরবর্তীতে আমরা মাত্র 15 থেকে 20 জনের মতো স্টুডেন্ট আমরা আমাদের ক্যাম্পাসের প্রাণকেন্দ্র, আপনারা জানেন যে ক্যাম্পাসের ঝাল চত্বর বলে, ডাইনার পাশে, ডাইনার চত্বরের পাশে, সেখানে আমরা প্রথম প্রোগ্রামটি করি। অর্থাৎ আপনারা প্রথম তাহলে মাঠে নামেন কয় তারিখে? সেটা 5-6 এমন হবে আর কি। 5-6 তারিখে। সঠিকটা বলতে পারছি না। ওখানে আপনাদের হলগুলোতে ছাত্রলীগের অবস্থান কেমন ছিল, বা ছাত্রলীগের সাথে আপনাদের কি কি ঝামেলা হয়েছে? আহ ছাত্রলীগের অবস্থা আপনারা জানেন যে আমরা একটা ফ্যাসিস্ট একটা রেজিম, একটা স্বৈরাচারী আর কি, পলাতক যে শেখ হাসিনা সরকার 15 বছর ধরে যে আমাদের সারা বাংলাদেশে যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছিল। ইসলাম বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম না, হলে তারা একক কর্তৃত্ব কায়েম করেছিল এবং এক কর্তৃত্বের মাধ্যমে ভিন্ন মতাবলম্বীদেরকে দমন করার তারা সর্বাত্মক চেষ্টা করেছে। এবং আন্দোলনের সময়টা যেটা হয়েছে যে আমাদের আন্দোলনকারীদের উপর আন্দোলনের ব্যাপক চাপ, প্রেসার, রুম থেকে বের করে দেওয়া, বিভিন্ন হুমকি ধামকি। আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সাইবার ভাবে বোলিং করার চেষ্টা করেছে আমাদের নারী আন্দোলনকারীদের, আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়ার চেষ্টা করেছে। এবং এমন কোনো কাজ, তারা এমন কোনো চেষ্টা বাকি রাখেনি আন্দোলন থেকে আন্দোলনকারীদের আমাদেরকে দূরে রাখতে। জি। আপনারা হল ছেড়েছিলেন কবে? আপনারা কি হল ছেড়েছিলেন? জি, জি, জি। আমাদের সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে আপনারা জানেন যে আমরা হল মাত্র 1 ঘন্টা নোটিশে, সেদিন 17 মেবি 18, এই 2 দিনের ভিতরে একদিন আপনার 1 ঘন্টা 2 ঘন্টা নোটিশে আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে হল ছাড়তে বাধ্য করে। এবং হল ছাড়তে বাধ্য করে অল্প সময়ের ভিতরে। সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী, আপনারা জানেন যে কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়টি কুষ্টিয়া এবং ঝিনাইদহ শহর থেকে 21 এবং 22 কিলোমিটার দূরে। সে দূরবর্তী হওয়ার কারণে তারা চলে যেতে বাধ্য হয় আর কি। তারা হল ছাড়তে বাধ্য হয়। মানে আপনার বিশ্ববিদ্যালয়ের যে মানে সবচেয়ে টার্নিং পয়েন্ট কোনটা ছিল আপনার ওই বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের? ও, আমার আমার বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের টার্নিং পয়েন্টে যেদিন হল বন্ধ করে দিল আর কি, সেদিনকে আমি টার্নিং পয়েন্ট বলবো। কারণ হচ্ছে যে হল বন্ধ করে দেওয়ার পরেও যখন একটা সিংহভাগ স্টুডেন্ট তাদের থাকার সমস্যা, বা যেহেতু হলে থাকে তাদের থাকার সমস্যা থাকার জন্য, বা বাইরে কোনো ব্যবস্থা না করে দেওয়ার জন্য যে চলে গিয়েছিল, কিন্তু যেই সংখ্যাটা থেকে গিয়েছিল, যে আন্দোলনকারীরা থেকে গিয়েছিল, তারা আমাদেরকে মনোবল জুগিয়েছে এবং তারা আমাদেরকে সাহস জুগিয়েছে এই যে একটি রেজিমের পতন ঘটাতে। তো মানে হল বন্ধ করার পরে শিক্ষার্থীরা আপনারা কি একত্রিত হয়েছেন কিভাবে, কোন জায়গায়? আচ্ছা, হল হল যখন বন্ধ করে দিল, তারপরে আমাদের নির্দেশনা ছিল যে আপনারা যারা যে অবস্থানে আছেন, আপনারা যদি বাসায় চলে যান তাহলে আপনাদের নিজ এলাকায় গিয়ে আপনারা আন্দোলনে অংশগ্রহণ করেন। এবং যাদের থাকার সমস্যা আছে বা যারা আপনারা থাকতে চান, ইসলাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিভিন্ন ম্যাচ আছে এবং কুষ্টিয়া শহর এবং ঝিনাইদহ শহরে আপনারা থাকতে পারেন আমাদের সামনের আন্দোলনগুলোকে চালিয়ে নিতে। ঢাকার সাথে আপনারা যোগাযোগ মানে মেনটেন করছেন কিভাবে? ঢাকার সাথে যোগাযোগটা আমরা মেনটেন করতাম। আপনারা জানেন যে আমরা আমাদের যখন প্রথম কমিটি হয় মেবি সাইট প্লাসের, সেখানে আমি সহ সমন্বয়ক হিসাবে ছিলাম আর কি। সেই জায়গা থেকে আমি ঢাকার সাথে আমি মেনটেন করতাম ঢাকার সাথে। প্রথম তো অনলাইনে যোগাযোগ হতো, তারপর অফলাইনে কিছুদিন যোগাযোগ হয়, বিশেষ করে অনেকের সাথে যোগাযোগ হতো, তাদের সাথে মেনটেন করে আমরা টাইমটা ম্যাচ করতাম। এবং ঢাকা থেকে আমাদের নির্দেশনা ছিল যে আপনাদের ক্যাম্পাস পার্সপেক্টিভে আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে নিন, এবং আমরা যে কর্মসূচিগুলো দিচ্ছি আপনারা এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করুন। আচ্ছা, কুষ্টিয়া আপনার ওখানে আপনারা আন্দোলনের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ কোনটাকে ফেস করেছেন? সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল কোনটা? আচ্ছা, আন্দোলনে চ্যালেঞ্জ ফেস করেছি, যেমন যেহেতু একটা লম্বা সময়ের আন্দোলন, মোটামুটি 36 দিনের আন্দোলন, সব মিলে আন্দোলনের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। এই একটা সংখ্যক যখন ক্যাম্পাস খোলা ছিল, সেই অবস্থায় ছাত্রলীগকেই আমাদের কাছে সবচেয়ে বেশি থ্রেট মনে হয়েছে। ছাত্রলীগ আমাদের আন্দোলনকারীদের উপর বিভিন্নভাবে থ্রেট
ইভেন তারা দু একদিন পর পর বিভিন্ন তালিকা প্রকাশ করেছে যে কারা কারা আন্দোলন করছে তাদেরকে দেখে না হবে। কিন্তু তারপর হল পরবর্তী যখন বন্ধ হয়ে গেল, তারপরে আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারপর হচ্ছে ওই আমি গত যে পলাতক শেখ হাসিনা সরকারের ডিজিএফআই, এনএসআই এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে এবং সব নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছে এবং আমাদেরকে জোর করে, আপনারা জানেন যে মাঝখানে একটা সময় যে আন্দোলন প্রত্যাহারে যে নাটক সাজানো হয়েছিল, আমার মনে হয় একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ে সে নাটক পুরোপুরি পুরোপুরি মঞ্চস্থ ব্যর্থ হয়েছে। কারণ ইসলামী বিশ্ববিদ্যালয় আন্দোলনকারীরা এক অভিন্ন ছিল এবং তারা তাদের কথায় কর্ণপাত করেনি এবং তারা তাদেরকে নিয়ে আসতে না পেরে তারা বিশ্ববিদ্যালয়ের বিভাগের সভাপতিদের মাধ্যমে কিছু স্টুডেন্টকে নিয়ে এসে তারা করেছিল, কিন্তু পরবর্তীতে সেটা কোনো ফলপ্রসূ হয়নি, আপনারা দেখেছেন। আপনি বলছিলেন যে গোয়েন্দা সংস্থা থেকে আপনাকে হুমকি দেওয়া হয়েছিল, ঠিক মানে কোন প্রক্রিয়া বা কি বলছিল তারা? হুমকির ব্যাপারটা এমন না। হুমকির ব্যাপারটা হচ্ছে যখন আপনার ক্যাম্পাস বন্ধ হয়ে গেল, ক্যাম্পাস বন্ধ হওয়ার পরবর্তী যেহেতু আন্দোলনের মুখ হিসাবে আমি ছিলাম, যেহেতু সমন্বয়ক আমি ছিলাম এবং আমাদের যে 30 তারিখের আগে পর্যন্ত কিন্তু কোনো কমিটি ছিল না। আপনারা জানেন যে যেটা ঢাকা থেকে কমিটি হয়েছে সেই কমিটিতে ইসলাম বিশ্ববিদ্যালয়, আপনার কুষ্টিয়া, জিন্দা আশেপাশে অঞ্চল, এই এলাকার ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুধু একজনই একটাই নাম ছিল আর কি। সে জায়গা থেকে তারা বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগের চেষ্টা করেছে এবং আমি আপনারা জানেন যে ওই সময় আমরা ফোন বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। ফোন বন্ধ রাখা এবং ইন্টারনেট ফোন রাখতে বাধ্য হওয়ার কারণে তারা বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেছে। ইভেন তার পরবর্তী একটা সময় হলো কি যে আমার তো বাসা ঠাকুরগাঁও, রানীশঙ্কর ঠাকুরগাঁও 3-এর এমপি, তৎকালীন এমপি নাকি বাসাতে ফোন দিয়ে আমাদেরকে, আমার পরিবারকে করা এবং তৎকালীন স্থানীয় আওয়ামী লীগের নেতাবর্গ এবং বিভিন্ন ভাবে আমাদেরকে প্রেসারাইজ করা হয়েছিল। এটা সারা বাংলাদেশে। বাড়িতে আপনার বাবা মার সাথে তারা ঝামেলা করার চেষ্টা করেছে? যে আমার বাবা নেই, আমার বাবা গত হয়েছেন, আমার মা আছেন। আচ্ছা, এই আন্দোলনটা যদি ব্যর্থ হতো তাহলে আসলে আপনাদের সাথে কি হতে পারতো? তারপর কি মনে হয় আসলে কি হতো? আমি আমি জাস্ট আপনি একটু ধারণা করেন আর কি, আন্দোলন ব্যর্থ হয়ে গেছে, এখন আমি কোথায় আছি বা আমরা কোথায় আছি। আমার মনে হয় যে আয়নাঘরে তো আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে ছিল, তাদেরকে তো বাঁচিয়ে রাখা হয়েছে। আমার মনে হয় সেই সুযোগটাও তারা দিত না। কারণ হচ্ছে যে আপনারা নেতৃত্ব পর্যায়ে যারা ছিলেন, আপনি মনে করতেন যে আপনাদেরকে বাঁচারই সুযোগ দেওয়া হতো না? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপনি একটা জিনিস খেয়াল করেন যে জীবনের রিস্ক নিয়ে আমরা এই প্রোগ্রামগুলো করছি। ছাত্র জনতার প্রতি বা বিশেষ করে যারা হচ্ছে এই মুহূর্তে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আসলে সুযোগ নিচ্ছে, আর তৃতীয় যে পক্ষটা আসলে সুযোগ নিচ্ছে, এই বিপ্লবের সুযোগ নিচ্ছে, তারা হচ্ছে চাঁদাবাজি করার চেষ্টা করতেছে বা বিভিন্ন অপকর্ম করার চেষ্টা করতেছে, তাদের প্রতি আসলে আপনাদের আহ্বান থাকবে কি বা তাদের প্রতি আপনাদের বক্তব্যটা কি আসলে? তাদের প্রতি আমাদের বক্তব্যটা অত্যন্ত স্পষ্ট এবং সুদৃঢ় বক্তব্যটা। আপনারা জানেন যে মাত্র আমরা ছাত্র জনতার, আমাদের শুরুতে ছাত্রদের আন্দোলন হয়ে গেল, ছাত্র জনতার যে একটা সফল অভ্যুত্থান, আমরা যে ঐক্যের একটি নজির দেখিয়েছি, এটা বিরল, একদমই বিরল। তারপরে বন্যা পরিস্থিতি, তারপর আমরা যে ঐক্যের নজির দেখেছি, সে জায়গা থেকে আমার সেসব ভাইদেরকে বলবো যে আপনারা দয়া করে আপনাদের এই যে চাঁদাবাজির পথটা, আপনার চাঁদাবাজি বা যাই করছেন না কেন, আপনারা এই পথ থেকে সরে আসুন। শত শত শহীদের বিনিময়ে যে ছাত্র জনতার যে বিজয়, এই বিজয়কে কোনোভাবেই বেহাত করার কাউকে সুযোগ দিবেন না। আপনারা যদি করেও থাকেন এখন, তাহলে আপনারা যদি আপনারা কোনো শহীদের, এই যে শত শত শহীদের রক্তের ফলে আমরা এই 24-এর বিজয় আনতে সক্ষম হয়েছি, এই বিজয়কে আপনারা কোনোভাবে বিতর্কিত করবেন না এবং আপনারা যে আমরা ঐক্যর এসব যে অপকর্ম করছেন সে অপকর্ম থেকে আপনারা সরে আসুন। ছাত্র জনতা একটি 15 বছর সরকার ব্যবস্থাকে যেভাবে সরিয়ে দিতে বাধ্য করেছে, আপনারা যাদের ঘাড়ে যাদের আশ্রয়ে আশ্রিত হয়ে এই ধরনের কাজকর্ম করছেন, এই ঠিক একইভাবে 15 বছরের ছাত্র সমাজ যেভাবে 15 বছর একটি ব্যবস্থাকে ছাত্র সমাজ, ছাত্র জনতায় মিলেমিশে যেভাবে প্রতিহিত করতে পেরেছে, আপনাদের মতো চাঁদাবাজ, আপনাদের মতো ছিনতাইকারী, আপনাদের লুটতরাজকে তারা একটি মুহূর্ত সময় দিতে চায় না। আপনারা যদি এই পথ প্রত্যাহার না করেন, এই পথ থেকে যদি সরে না আসেন, তাহলে বাংলাদেশের ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কুষ্টিয়া এবং আশপাশের যে এলাকাগুলো, ওখানকার এখনকার পরিস্থিতি কি? আগে ওখানে কি মানে স্বাভাবিক আছে নাকি ঝামেলা চলতেছে? না, কুষ্টিয়া এবং আশেপাশে যথেষ্ট স্বাভাবিক। তবে কুষ্টিয়াতে আমরা বিভিন্ন খবর পাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে মানে আপনার ওই যে বললাম যে একটি শক্তির মানে ছায়াতলে সে কি ধরনের অপকর্ম করছে, তা আপনার জানেন বৈষম্য ছাত্র আন্দোলনে কালকে আপনার মত বিনিময় ছিল, সে জায়গায় এই ব্যাপারগুলো স্পষ্ট হয়েছে। এই জায়গাগুলোতে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।
এই পরিচয়, এই নামে বেনামে যারা সুযোগ নেবে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, এদেরকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ শত শত রক্তের, শত শত শহীদের রক্তের সাথে বাংলাদেশের ছাত্র সমাজ বেইমানি মেনে নিতে পারবে না। জি, এস এম সুইট, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো অনুষ্ঠানে। ধন্যবাদ সবাইকে।